গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে পরিচয় করে দিই, আজ আসরে উপস্থিত আছেন বুদ্ধদেব বিশ্বাস। ইনি অধ্যক্ষ এবং বিশপ প্রতিনিধি, রাফাইল শিল্প প্রশিক্ষণ কেন্দ্র, শিলিগুড়ি। নমস্কার বুদ্ধদেববাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অর্থাৎ NAPS, আমরা সকলেই এই নামের সাথে পরিচিত। এই যে কারিগরি শিক্ষা, সেটার সাথেও কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে। তো প্রথমে বলি যে এই কারিগরি শিক্ষাটা আসলে কি? দেখুন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমটা পুরোপুরি সম্পর্কিত কারিগরি শিক্ষার সাথে, অর্থাৎ ITI এডুকেশন। ITI এডুকেশনটা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে যে ধরনের বৃত্তিমূলক শিক্ষা থেকে আরম্ভ করে আমরা স্টুডেন্টদেরকে স্কিল ট্রেনিংয়ের যে জায়গাটা রয়েছে সেটা যেটা প্রোভাইড করা হয়, সেটাই হচ্ছে কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য, এবং তার জন্যই সেই ইনস্টিটিউটগুলো তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আজকের দিনে এটা খুব প্রসঙ্গভাবেই উঠে আসছে যে ভারতবর্ষের স্বাধীনতার 200 বছর পর সেখানে কিন্তু ভারতবর্ষ যে জায়গাটাতে প্রথম এগিয়ে আসে সেটা হচ্ছে শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তার কারণ হচ্ছে শিল্পায়ন না হলে পরে দেশের উন্নতি সাধন সম্ভব নয়, এবং তার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে যুব সমাজকে প্রতিটা ক্ষেত্রেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংটা দেওয়াটা খুব দরকার ছিল। সেই উদ্দেশ্য সাধনের জন্য ভারত সরকার 5 বছরের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান নেয়, সেটার মধ্যে তারা এই চিন্তাভাবনাটা করে যে আমাদের দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং দেশকে উন্নতির পথে টেনে নিয়ে যেতে হলে পরে আমাদেরকে কারিগরি শিক্ষা জায়গাটাতে আমাদেরকে অনেক অনেক বেশি করে ফোকাস করতে হবে, এবং যাতে তারা এগিয়ে আসে তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধে, শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিগুলোতে প্রোডাকশানের জায়গাটাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যে বেসিক ট্রেনিংগুলো দরকার সেটা কিভাবে সম্পন্ন করা যায়, সেটা কিন্তু ভারত সরকারের এই 5 ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে সেটা একটি মূল উদ্দেশ্য ছিল। এ বিষয়ে বলা যেতেই পারে যে আজকে দেখুন, একটি বাড়ি বানানো, একটি ব্রিজ বানানো বা একটি এরোপ্লেন তৈরি করা খুব সহজ, কিন্তু সবথেকে কঠিন বিষয় যেটা সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ঠিক, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিন্তু একদিনে করা সম্ভব নয়। মানব সম্পদ, এই যে মানব সম্পদকে তৈরি করা সেটা কিন্তু একদিনের কাজ নয়, সেটা একটা দীর্ঘদিনের প্রসেস থাকে। একটি মানুষকে তার গুণগত এবং মানগত যে গ্রোথটা দেওয়া, উন্নতি সাধন করা, তার জন্য যে ট্রেনিং প্রসিডিওর সেটা কিন্তু সবার আগে দরকার। তার কারণ হচ্ছে যে আজকে আমি একটি ব্রিজ তৈরি করছি, ব্রিজ তৈরি করাটা এমন কিছু কঠিন বিষয় নয়, কিন্তু যারা তৈরি করছে তারা যদি সেটা সম্পর্কে নাই জানে, নাই বোঝে কিভাবে করতে হবে, তার সম্পর্কে যদি সম্যক ধারণা বা জ্ঞান না থাকে, তাহলে হয়তো সে সেটা করতে পারবে না। তো সবার আগে দরকার হচ্ছে কিভাবে সেটা সম্পর্কে জানা। তাহলে সেটা সম্পর্কে জানতে গেলে পরে আমাকে ইঞ্জিনিয়ারিং লাইনটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবার সেটা জানতে গেলে পরে যে কিছু সেক্টর দরকার, তার জন্য 4টে ভাগ রয়েছে। প্রথম যেটা আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক, এটা আমরা সবাই জানি। তারপরে আসে ডিপ্লোমা, তারপরে আসে ITI। এবার দেখুন, আমাদের দেশে সব কিছুর মধ্যেই একটা জাতগত ভেদ তৈরি করে দেওয়া হয়, এটা আমরা তৈরি করি। যেমন এটা এখানে খুব প্রসঙ্গক্রমে উঠে আসছে, কিন্তু খুবই প্রাসঙ্গিক বিষয়টা, সেটা হচ্ছে আমরা চতুর্বর্ণ করে দিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অথচ এই যে জাতবিন্যাস যেটা বেদে আছে সেটা কর্মের ওপরে রয়েছে, কিন্তু সেটাকে আমরা মানুষ বানালাম যে না, ব্রাহ্মণ হচ্ছে উচ্চ শ্রেণী এবং শূদ্র হচ্ছে নিম্ন শ্রেণী, অথচ সেটা তো নয়। ঠিক সেরকম এডুকেশনের মধ্যে সেই জাতবিন্যাসটা চলে এসছে, এবং এটা দীর্ঘদিন ছিল, এবং সেটার অনেক রকম কারণ ছিল। সেটা আমাদের প্রত্যেকেরই ভুল। সেটা হচ্ছে যে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে একটা সময় ছিল যে না, পাশ করছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকের চিন্তা ভাবনা করছি সায়েন্স নিয়ে পড়াতে হবে, কেন না ছেলে বা মেয়েকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার নয়তো ডাক্তার, একদমই তাই। এই ইঞ্জিনিয়ার নয়তো ডাক্তার করতে গিয়ে এবার ইঞ্জিনিয়ার বা ডাক্তার তো মানছি, সেটার কারণটা কি? সেটার কারণ যদি খুব স্পষ্টভাবে বলা যায়, সেটা হচ্ছে সোসাইটিতে নিজের নামটাকে দেখানোর জন্য। কিন্তু তার আক্ষরিক অর্থের উপযোগিতা কোথায় তৈরি হচ্ছে? এবার তৈরি হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বিটেক বেরোচ্ছে, গাদা গাদা বিটেক বেরোলো, বিটেকের ক্রাইটেরিয়া একরকম আসছে। এবার গিয়ে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে যে একটা ডিপ্লেশন জোন তৈরি হয়ে গেল সমাজের মধ্যে, যে আক্ষরিক অর্থে ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু শুধু বিটেক দিয়ে সেই কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, যেটা আলটিমেটলি ভারতবর্ষের, আমাদের দেশের অর্থনৈতিক গ্রোথ এবং
মানব সম্পদের যে জায়গাটাকে তৈরি করতে পারে, সেটার জন্য আমাদের তার মাঝের যে এরিয়াগুলোতে দরকার সেটা হচ্ছে স্কিল ট্রেনিং। সেই জায়গাটা কিন্তু দীর্ঘ বছর অন্তরালে ছিল বা নেগলেক্টেড হয়েছে। এবার সেটার দরুন কি হচ্ছে যে প্রোডাকশানগুলো এতটাই কমে গিয়েছিল বা ইন্ডাস্ট্রিগুলো এতটাই দুর্বল হয়ে গেল যে সেখানটাতে তাদের সেই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করা যাচ্ছিল না। সেখানে আনস্কিল্ড অর্থাৎ অপ্রশিক্ষণপ্রাপ্ত মানুষদেরকে তারা বাধ্য হচ্ছিল নিতে, যাদেরকে ট্রেনিং করাতে করাতেই তাদের হয় মানে পরিস্থিতি এমন তৈরি হয়ে যাচ্ছে যে তারা তারপর আর কন্টিনিউ করতে পারছে না বা তারা সেটা সম্পর্কে জানে না। এবার ন্যাচারালি একটা সমস্যা তৈরি হলো। কিন্তু আজকে যদি দেখা যায় যে ভারতবর্ষে কিন্তু এই যে আইটিআই এডুকেশন, এটা কিন্তু স্বাধীনতার পরবর্তী কাল থেকেই তৈরি হয়েছে। ভারত সরকার সেই এডুকেশন সিস্টেমটাকে কিন্তু সেই সময় থেকেই তৈরি করেছে, কিন্তু আমাদের কাছে সেটা ওই যে ছিল যে এডুকেশনের মধ্যে আমরা জাতভেদটা করেছিলাম, যে ওইখানে কারা পড়তে যাচ্ছে যাদের একটা ধরে নিতাম ও ঠিক আছে এ তো আর্টস নিয়ে পড়েছে, এর কিছু করার নেই, এর নাম্বার কম পেয়েছে, চল আইটিআই করে আসি। এই যে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল, এই ধারণার থেকে কী হলো না, ভালো ছাত্র মানে তারা বিটেক করবে এবং যারা অপেক্ষাকৃত খারাপ ছাত্র বা দুর্বল ছাত্রছাত্রী তারা আইটিআই পড়তে যাচ্ছে। এবার একটা সময় গিয়ে কিন্তু কোভিডের পরে মানুষ গিয়ে বুঝলো যে কত বড় ভুল তারা করেছে। কারণ দেখুন, খুব ছোট্ট একটা কথা বলি, আজকে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে, আমি নিজে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছি, এবার বাড়িতে একটা সামান্য লাইট লাগাতে হলে পরে আমাকে মিস্ত্রি রাখতে হচ্ছে। তার মানে আমার সেই বিদ্যাটা আমার একটা জায়গায় কাজে লাগছে, যে আমি বাল্বের লাইটের এনার্জি কনজামশনটা কোথায় করব তার আমি ক্যালকুলেশনটা বিটেক ইঞ্জিনিয়ার দিতে পারছে, কিন্তু বাড়ির বাল্বটা লাগানোর সময় কোন দিকে প্যাঁচ দিতে হবে সেটা সে পারছে না। তার মানে আমার ডেলি রিকোয়ারমেন্টসে কোনটা দরকার, সব কিছুরই গুরুত্ব আছে। আমার কথাটা হচ্ছে গুরুত্বটাকে গুরুত্বর জায়গায় রাখার দরকার আছে। এইটা যেহেতু হয়নি, সমস্যাটা তৈরি হচ্ছিল। এইবার এই প্রসঙ্গে চলে আসি, তারপরে আইটি এডুকেশনটা চলে আসলো। আইটি এডুকেশনটা আস্তে আস্তে গ্রোথের জায়গায় এলো, কারণ মানুষ বুঝতে পারলো যে শুধুমাত্র ওই একটা শ্রেণীকে নিয়ে কাজ করলে হবে না। এটা আমাদের সরকারের দিক থেকে সে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, মানুষ এগিয়ে আসছে। এখন অনেক ভালো নাম্বার পাওয়া ছেলে মেয়ে কিন্তু আইটিআই করতে আসছে, বিটেকের মানটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তার কারণ জবের জায়গাটা অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু সংকুচিত হতে থাকলো, সেখানে কাজের জায়গাটা স্কোপটা বেড়ে যাচ্ছে আমার আইটিআই করার পরে। তার কারণ একটি ইন্ডাস্ট্রিতে যদি 5 জন বিটেক দরকার পড়ে, সেখানে কিন্তু মিনিমাম 25 জন আইটিআই দরকার পড়ে। তার কারণ প্র্যাকটিক্যাল লেভেলে যে কাজগুলো করতে হয় সেটার জন্য আমার আইটিআই বা সেই স্কিল ম্যান পাওয়ারটা দরকার আছে। এখানে কিন্তু আমরা আইটিআইয়ের গুরুত্বটা কি সেটা কিন্তু বুঝতে পারছি। মানে এই যে কারিগরি শিক্ষার কথা যেটা আপনি বললেন, তো এনএপিএসও তো কারিগরি শিক্ষারই একটা অংশ বলতে পারি। তো এক্ষেত্রে কারিগরি শিক্ষার সাথে এনএপিএস অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম এর সম্পর্কটা কোথায়? দেখুন, আইটিআই বা কারিগরি শিক্ষাটা যখনই একটি ছেলে বা একটি মেয়ে নিয়ে নিচ্ছে, সেটি ডিউরেশন থাকে 1 বছর বা 2 বছর। এটা আমি আইটিআইয়ের ক্ষেত্রে বলছি। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এটা 4 বছর, ডিপ্লোমার ক্ষেত্রে এটা 3 বছর। অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে যে পাশ করার পরে, তারপরে এবার দেখবেন যে একটি ছেলে পাশ করলো, কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছে, প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমার কি এক্সপিরিয়েন্স আছে। তার মানে সব জায়গাতেই কিন্তু তারা খোঁজে যে আমি তাকে হায়ার করব, আমার কোম্পানি কোথায় বেনিফিটেড হবে। সেটা বেসরকারি সংস্থাকে আমি আগে চিন্তা করবো, কারণ সরকারি সংস্থা তো এই জায়গাটা অনেক জায়গাতেই দরকার পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে যে না, সবাই যদি এক্সপিরিয়েন্স খোঁজে তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে। আমরা হায়ার করছি অর্গানাইজেশনের জন্য এমপ্লয়ি, তার কারণ আমরা অর্গানাইজেশনটাকে বাড়াতে চাইছি, আমরা সেখানে গ্রোথ করতে চাইছি। তো গ্রোথের জন্য তো ন্যূনতম একটা অভিজ্ঞতা দরকার আছে। এবার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা তো তাকে শিক্ষাগত মানযোগ্যতাটা তৈরি করে দিচ্ছে, কিন্তু তারপরে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গাটা সেটা কিভাবে হচ্ছে, তার জন্য ভারত সরকার এই পলিসিটা নিয়ে আসে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। এটার মধ্যে কি হচ্ছে যে আইটিআই পাশ করা ছেলে মেয়ে, সেটা 1 বছরের কোর্স হতে পারে, 2 বছরের কোর্স হতে পারে বা 6 মাসের কোর্স হতে পারে, তাদের ক্ষেত্রে সুযোগ থাকছে যে তারা পাশ করার পরে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম যেটা, সেই পোর্টালে রেজিস্টার করলো। রেজিস্টার করার পরে তারা ভারতবর্ষের শতাধিক, মানে বলতে গেলে 550-র ওপরে সরকারি এবং বেসরকারি সংস্থা কানেক্টেড রয়েছে, যারা 1 বছর বা 2 বছর সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তারা নিচ্ছে। তারা মাসে একটা স্টাইফেন্ড পায়। এটাতে সুবিধে হচ্ছে যে শিক্ষাদান হলো, সে তার সার্টিফিকেশান পেলো, তার কাছে নলেজটা থাকলো, এবার সে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সের জায়গাটা সেটা ভারত সরকার কিন্তু তাকে তৈরি করে দিচ্ছে, যাতে তারপরে তারা যখন তারা জব মার্কেটের জন্য অ্যাপ্লাই করছে সেখানে ওই এক্সপিরিয়েন্স আছে নাকি সেইটা বলার জায়গা তাদের থাকে। আচ্ছা, কারা কারা এই এনএপিএসে আবেদনযোগ্য? দেখুন, এনএপিএসে আবেদনযোগ্য সব রকম ক্যাটাগরি। তার মধ্যে আসছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, তার মধ্যে আসছে ডিপ্লোমা, তার মধ্যে আসছে আইটিআই। এই 3টে ক্যাটাগরি যোগ্য। এবার এটা ডিউরেশনটা ম্যাটার করে। 3টে ধারা নেওয়া হয়েছিল, তার মধ্যে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপকে।
ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে ট্রেডটা কি, অর্থাৎ বিষয় বা সাবজেক্ট, সেখানে এটা ট্রেড হচ্ছে। কেন ট্রেড? তার কারণ এটা ইন্ডাস্ট্রির সাথে ওরিয়েন্টেড শব্দ, তো সেখানে সেই ট্রেডটাকে মেনশন করে। এবার ধরে নিন যে ইলেকট্রিশিয়ান, ফিটার, যেগুলো বহুল প্রচলিত, রেডিও টিভি মেকানিক রয়েছে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসশিপ আসছে, সেটার মধ্যে স্যান্ডউইচ কোর্স বলে এটাকে, যেটা স্টুডেন্টরা পাচ্ছে। তার সাথে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, এটা ডিপ্লোমা এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জন্য চলে আসে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছে। এবং তারপরে যেটা লাস্টে আসে সেটা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যেটা 10+2, অর্থাৎ আমরা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরে যে তারা ট্রেনিংটা নিচ্ছে, যেটা আমরা আইটিআই এডুকেশন বলছি, সেটার পরে সেই অ্যাপ্রেন্টিসশিপটা পাচ্ছে। এটার উপরে ক্যাটাগরিটা ভাগ হচ্ছে। এই ট্রেনিংয়ের ডিউরেশনটা থাকে মোটামুটি ধরে নিন 6 মাস থেকে 4 বছর। এটা কিন্তু ডিপেন্ড করে যে কোন ধরনের ট্রেড নিচ্ছে তার উপর। এবার নর্মালি এই ট্রেনিংটা শুরু হয় বছরে 2বার হয়, একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে হয়, আরেকটা হয় আপনার আগস্ট এবং সেপ্টেম্বরে। আচ্ছা, এই যে এনএপিএস এর উদ্দেশ্যটা কি? দেখুন, এনএপিএস এর উদ্দেশ্য হচ্ছে, এবার ধরুন একটি ছেলে বা একটি মেয়েকে ফ্রেশার্স হিসেবে কোনো একটি ইন্ডাস্ট্রি বা কোম্পানি হায়ার করতে চলেছে, তাহলে সেই কোম্পানিও দেখবে যে আমি যে তাকে হায়ার করব, তাহলে আমার ক্ষেত্রে কি বেনিফিট তার কাছ থেকে আসবে। তার কাছে কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে ভারত সরকার এই স্কিমটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে একটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেই ইন্ডাস্ট্রিকেও দেয়, যে যতজন তারা অ্যাপ্রেন্টিসশিপ করাবে তাদের ক্ষেত্রে স্টাইফেনটা যেটা প্রোভাইড হবে, সেই স্টাইফেনের একটা বড় অংশ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিয়ার করে নিজে, মানে আমাদের ছেলে মেয়েদেরকে, যাতে তারা সেই বৃত্তিমূলক শিক্ষার পরে তারা সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে ইন্ডাস্ট্রির থেকে। কারণ ইন্ডাস্ট্রি চায় সেটা করাতে, কিন্তু ইন্ডাস্ট্রিকেও দেখতে হয় যে আমার প্রোডাকশানের জায়গাটা হ্যাম্পার হচ্ছে কি হচ্ছে না। এবার দেখা যাচ্ছে একটি ফ্রেশার ছেলেকে ট্রেনিং দিতে গিয়ে তার প্রোডাকশান হ্যাম্পার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কম্পেনসেশনটা কে দেবে? সেক্ষেত্রে ভারত সরকার নিজে সেই দায়িত্বটা নিয়েছে যে না, আমরা সেই দায়িত্বটা নিচ্ছি, যে আমরা পয়সা দিচ্ছি। এই যে স্টাইফেন যেটা হয়, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেমেন্ট করে। তার মানে কি, দেখুন কতখানি আমাদের জন্য আমাদের দেশ ভাবছে যে আমাদেরকে শুধু শিক্ষাদানের জায়গাটাতে আমরা খরচ করছি ঠিকই, কিন্তু তারপরে যে পার্টটা, সেখানে কিন্তু ভারত সরকার আমাদেরকে অ্যাজ আ ফ্রেশার যাতে আমরা জায়গা পাই তার জন্য রাস্তা খুলে দিচ্ছে। এটা হচ্ছে ন্যাপসের মূল উদ্দেশ্য। এবং উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটাকে সম্পূর্ণ দেশের মধ্যে এটাকে যাতে ছড়িয়ে দেওয়া যায়, এবং তার সাথে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এস্টাবলিশমেন্টকে দেওয়া, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম করাবে তাদের ক্ষেত্রে যে বিভিন্নভাবে সেটাকে করা হয়। এমএসএমই আমরা এটা জানি, মাইক্রো অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসছে। এমএসএমইর মধ্যে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ এনগেজমেন্টটা হয়। এক্ষেত্রে যারা ন্যাপসের আন্ডারে আসছে তাদের ক্ষেত্রে 1500 টাকা করে তারা রিম্বার্সমেন্ট পায়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য ন্যাপসটাকে করার, যাতে আমাদের যারা ছেলেমেয়েরা যারা পাশ করে বেরোচ্ছে তারা, আমি আবারও এটা বলবো যে আপনারা আপনাদের বাড়ির সন্তানদেরকে আইটি এডুকেশনের জন্য বারবার করে সেখানে উৎসাহিত করুন। সেখানে এটা দেখবেন না যে কেন সে, মানে তাকে কে কি বলবে। কারণ আজকে হয়তো এটা অনেকে জানে না যে রেলে লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি রিকোয়ারমেন্ট হচ্ছে আইটিআইয়ের, এবং রেল সব থেকে বেশি অ্যাপ্রেন্টিসশিপ করায়। এবং শুধু তাই নয়, আজকে রেলের চাকরিতে কিন্তু মেয়েদের যদি অ্যাপ্লাই করে তাদের 1 পয়সা লাগে না অ্যাপ্লাই করার জন্য। এবার সেই ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে একটি ন্যূনতম বয়স নির্ধারণ অবশ্যই করা থাকে, কারণ যেহেতু সেটা চাকরিগত দিক থেকে তো আমাদের শারীরিক ক্ষমতার উপরে সেটা নির্ভর করে। তো এখন নিশ্চয়ই একটি 80 বছরের বৃদ্ধ মানুষকে অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে তো ইন্ডাস্ট্রি কোনো কাজে আসবে না। তো সেই জায়গাটা যেটা নিয়ে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আইটি এডুকেশনে কিন্তু ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এটা বৃত্তিমূলক শিক্ষা এবং এখানে মানুষ সেই সার্টিফিকেট নিয়ে নিজেও কিছু করে খেতে পারে, সেটা যেহেতু বয়সের কোনো গুণগত মানের দরকার পড়ে না, তো সেক্ষেত্রে তারা সেটা করতেই পারে। বেসিক ট্রেনিং কোথায় কোথায় দেওয়া হয়? মূলত বেসিক ট্রেনিংটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল এবং ল্যাব ওরিয়েন্টেড ট্রেনিং, যেটা সেটাকেই বেসিক ট্রেনিংয়ের মধ্যে আসে। সেটা ট্রেড ওয়াইজ হয়। এই জায়গাটা আমি একটু ভেঙে বলি যে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল এবং ল্যাব ওরিয়েন্টেড। ধরে নিচ্ছি যে ইলেকট্রিশিয়ান, এটা বেসিক ট্রেনিংয়ের মধ্যে চলে আসছে। ইলেকট্রিশিয়ানটা কিন্তু ভারত সরকারের সিটিএস অর্থাৎ ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, এটা বলে নেওয়া উচিত যে ক্রাফটসম্যানটা কি। এই যে আমি প্রথমেই বলেছিলাম আলোচনার শুরুতে যে একটি ব্রিজ বানানো খুব সহজ, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা খুব কঠিন। আনস্কিল লেবার মানে কি, যে ধরুন একটি ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে যে লেবাররা থাকছে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, তাদের স্কিলিংটা নেই। তারা হয়তো একটা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করছে যে ইটের ওপরে সিমেন্ট দিলে, গাঁথনি দিলে পরে এই পরিমাণ এত ইঞ্চি দিলে পরে সেটা হবে।
না, এবার সেখানটাতে আমার এটা জানার দরকার নেই যে আমার মেকানিক্যাল স্ট্রেংথ কতটা, সেটার জন্য আমার ইঞ্জিনিয়ার রয়েছে। কিন্তু তারা যখন বেসিক লেভেলে কাজটা করছে সেখানে যে ন্যূনতম যে নলেজটা দরকার সেটা কিন্তু এই ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের আন্ডারে চলে আসে। এটার ক্ষেত্রে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ অর্থাৎ MSDE এটা ন্যাশনাল লেভেলে এই জিনিসটাকে শুরু করে এবং সেটা চলে আসে হচ্ছে ডেজিগনেটেড ট্রেড, যেটা ডাইরেক্টরেট অফ জেনারেল অফ ট্রেনিং তারা সার্টিফিকেশান, তারা অ্যাফিলিয়েশান দেয়। একমাত্র সেই সমস্ত প্রতিষ্ঠানই বেসিক ট্রেনিং আন্ডার ডেজিগনেটেড ট্রেডস দিতে পারে যারা হচ্ছে অ্যাফিলিয়েটেড বাই ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ছাত্র বা ছাত্রী ভর্তি হলো তারা 3টে জিনিসের মধ্যে দিয়ে যায়। প্রথম কথা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, তারপরে আছে প্র্যাকটিক্যাল এবং ল্যাব নলেজ। এই দুটো হয়ে গেল। এই দুটো হওয়ার পরে এটা হচ্ছে টোটাল কম্পোনেন্টটা চলে আসলো। তারপরে আমার যেটা আসবে সেটা চলে আসবে হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তার মধ্যে আসবে অন জব ট্রেনিং। এই অন জব ট্রেনিং নিয়ে আমি পরে স্টেপ বাই স্টেপ আমি বলছি। আচ্ছা, তাহলে বেসিক ট্রেনিংয়ের কথাটা আমরা জানলাম, কোথায় দেওয়া হয়? বিভিন্ন ITI-তে দেওয়া হয়, সরকারি বেসরকারি দিয়ে বলতে পারি যে এখন শিলিগুড়িতে এখানে গভর্নমেন্ট ITI শিলিগুড়ি রয়েছে। মিশনারিজ কনসার্নের মধ্যে যেটা রয়েছে এগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট আন্ডার কন্ট্রোল, যেমন রাফেল শিল্প প্রশিক্ষণ কেন্দ্র সেটা মিশনারি কনসার্ন, এটা গভর্নমেন্ট আন্ডার কন্ট্রোল। এটার একটা পোর্শন ডাইরেক্ট ম্যানেজমেন্ট ভর্তি হচ্ছে, একটা পোর্শন গভর্নমেন্ট থেকে অ্যাডমিশন হচ্ছে। এবার ধরুন তার বাইরে রয়েছে যে PTP মোড ITI, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেমন ধরুন এখানে রয়েছে ফাঁসিদা গভর্নমেন্ট ITI রয়েছে, খড়িবাড়ি রয়েছে, এদিকে ইসলামপুর রয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে সরকার দ্বারা পরিচালিত, মানে তাদের বিল্ডিং কনস্ট্রাকশনটা সরকার করে দিচ্ছে, সেটা চালাচ্ছে হচ্ছে একটি প্রাইভেট সংস্থা। কিন্তু এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাফিলিয়েটেড বাই ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং অর্থাৎ DGET। একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে আমরা যখনই আমাদের ছেলে মেয়েকে এই ধরনের কোর্স করাচ্ছি আমাকে আগে জানতে হবে যে সেটা অ্যাফিলিয়েটেড বাই ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং কিনা। কারণ সেই সার্টিফিকেশান একমাত্র NTC সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটা ITI, যেটা DGET প্রোভাইড করে, সেটাই কিন্তু একমাত্র হচ্ছে এলিজিবল সব রকম সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে। আচ্ছা, অন দ্য জব ট্রেনিংয়ের কথা আপনি বললেন, তো সেটা কি? অন দ্য জব ট্রেনিং হচ্ছে যে এটি ITI চলাকালীন ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি থাকে, যেমন আমাদের এখানে আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের সাথে ধুত ট্রান্সমিশন, এটা গুজরাটের একটি কোম্পানি, ধুত ইলেকট্রিক্যালস, ওরা 3 মাসে অন দি জব ট্রেনিং করায়। এই অন দি জব ট্রেনিংয়ে কিন্তু একটা স্টাইফেন্ড প্রোভাইড করা হয়। সেটা কি যে একটি ছেলে বা একটি মেয়ে ITI-তে ভর্তি হলো, তাকে প্রথম বছরই 3 মাসের জন্য সেই কোম্পানি হায়ার করে কলেজ থেকে, এবং তাদেরকে সেই 3 মাস খুব বেসিক লেভেলের একটা ইন্ডাস্ট্রির গ্রুমিং করে দেওয়া হয়। সেটাকে বলা অন জব ট্রেনিং। অর্থাৎ তার কাছে ইন্ডাস্ট্রির সম্পর্কে একটা সাম্যক ধারণা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কী ধরনের কাজ হচ্ছে, সেখানে মানসিকতা কীরকম। কারণ শুধুমাত্র তো কাজ করতে গেলেই হবে না। এবার একটি ছেলে বা একটি মেয়ের যদি ধারণা না থাকে যে ইন্ডাস্ট্রি কী, তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। ইন্ডাস্ট্রির স্ট্রাকচার হচ্ছে সেখানে খুব রবাস্ট হতে হবে, মানে খুব সহনশীল হতে হবে, সেখানকার স্ট্রাকচার বুঝতে হবে। দেখা যায় যে বেশিরভাগ সময় অনেক ছেলে মেয়েই যায় কিন্তু ওই এনভায়রনমেন্ট অ্যাডাপ্ট করতে পারে না, মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসে। এই জায়গাটাকে যাতে অসুবিধাটা না হয় তার জন্য কলেজ চলাকালীন ভারত সরকার এইটা আন্ডার অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে এটা নিয়েছে, সেটা হচ্ছে অন দি জব ট্রেনিং। এটাতে কি হয়, 3 মাসের জন্য বা 2 মাসের জন্য ওদের ট্রেনিং হয়। সেটা কলেজ থেকে সেই সমস্ত ছাত্রদেরকে সেই কোম্পানিতে তারা পাঠিয়ে দেয়, সেই কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয় কলেজের, এবং সেখানে তারা 3 মাস একটা বেসিক আইডিয়া পায়। সেখানে তাদের ডিউটি আওয়ার্স থাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, সেই হিসেবে তারা স্টাইপেন্ড পায়, যেমন ধূত থেকে প্রোভাইড করা হয় 10,000 টাকা করে প্রোভাইড করে 3 মাস। এতে কি হয়, ছেলে মেয়েদের একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে, এটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, ডুয়েল লার্নিং মোড সেটা কি? দেখুন, ডুয়েল লার্নিং মোডটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ITI-এর মধ্যে যে সংযোগটা সেটাকে আরও বেশি উন্নত করার জন্য এই মোডটাকে নেওয়া হয়েছে। এটাকে DST মোডও বলা যেতে পারে, ডুয়েল ট্রেনিং মোড। এটা কি, ডুয়েল লার্নিং মোডে থিওরির সাথে সাথে যে বেসিক সেফটি টুলস এবং তার যে বিভিন্ন রকম ইকুইপমেন্ট, প্র্যাকটিক্যালের যে ফাউন্ডেশনটা, সেটা তো ITI প্রোভাইড করে দিচ্ছে। এবার তারপরে হচ্ছে যে জব ওরিয়েন্টেড যে ট্রেনিংয়ের পার্টটা আসছে, যে ITI শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলো কি বলুন তো, সেটা এমনভাবেই তৈরি করা হয়, সেটা একটা বলা যেতে পারে খুব স্বল্প পরিসরে একটা বৃহত্তর ইন্ডাস্ট্রির একটা রেপ্লিকা, যেটা ছাত্রদের মধ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমরা থিওরি পড়াচ্ছি, তার সাথে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ধারণাটাকে তৈরি করিয়ে দিচ্ছি। ডুয়েল লার্নিং মোড সেটাতে হচ্ছে যে বিভিন্ন ITI ইন্ডাস্ট্রির সাথে MU করা হয়, যে যাতে ইন্ডাস্ট্রির ওরিয়েন্টেড যে কাজগুলো সেগুলো পড়ার সাথে সাথে তারা পাচ্ছে। এবং এই ডুয়েল লার্নিং মোডটা এই অন দি জব ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত, যাতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণটা খুব সুন্দরভাবে হয়, যাতে সব দিক থেকে তারা তৈরি হয়ে যাচ্ছে, পাশ করার পরে তাদেরকে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এটাই হচ্ছে ডুয়েল লার্নিং মোডের মূল উদ্দেশ্য। কোন ধরনের প্রতিষ্ঠান এই বেসিক ট্রেনিং প্রোভাইডার হতে পারে?
সম্পূর্ণভাবে অ্যাফিলিয়েটেড এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, মানে ডিজিইটি যেটা ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং WBSCVT অর্থাৎ আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এদের অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানগুলোই কিন্তু বেসিক ট্রেনিং প্রোভাইডার। এর বাইরে কোনো প্রতিষ্ঠান বেসিক ট্রেনিং প্রোভাইডার হতে পারে না। আচ্ছা, শিলিগুড়িতে এমন কিছু প্রোভাইডার? হ্যাঁ, যেমন গভর্নমেন্ট আইটিআই শিলিগুড়ি, রাফেল আইটিআই রয়েছে, আপনার শিলিগুড়ি গ্লোবাল আইটিআই রয়েছে, ফাঁসিদাওয়া আছে, খড়িবাড়ি আছে, এগুলো। এই যে অ্যাপ্রেন্টিসশিপের যে মান নির্ধারণ এবং সার্টিফিকেট কারা দিচ্ছে? অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা প্রোভাইড করে হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। এবং এটার অ্যাসেসমেন্ট যেটা হয় সেটা হচ্ছে আপনার দুটো ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেয় হচ্ছে এমপ্লয়ার, অর্থাৎ যাদের আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ পড়ছে তারা নেয়, এবং সেটা সব ফ্লোরে হয়। মানে সব ফ্লোর অর্থাৎ হচ্ছে আমরা যেখানটাতে প্রোডাকশন ইউনিট সেটাকে আমরা সব ফ্লোর বলছি। এবং এর সাথে হচ্ছে থিওরি হয়, থিওরিটা অনলাইনে হয়, যেটা আপনার সেক্টর স্কিল কাউন্সিল অর্থাৎ SSC মানে ডিজিইটি তারা এটা কন্ডাক্ট করে। এবং এই পরীক্ষাটা পাশ করার পরে, এটা আমি অ্যাপ্রেন্টিসশিপ বলছি, মানে এখানে আইটিআই সার্টিফিকেট প্রোভাইড করছেও ডিজিইটি, এবং তারপরে আমি যখন অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করলাম অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল থেকে, তারপরে আমার অ্যাপ্রেন্টিস কমপ্লিট হওয়ার পরে তার যে পরীক্ষাটা হচ্ছে সেটা আমাকে প্রোভাইড করছে ডিজিইটি। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা কিন্তু নন অ্যাফিলিয়েটেড আইটিআইগুলোর থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। মানে যদি কেউ নন অ্যাফিলিয়েটেড কোনো প্রতিষ্ঠানে যায় যারা এটা বলে দিচ্ছে যে আমরা আইটিআই করাচ্ছি, এই ভুলটাকে যেন কেউ না করে, তার কারণ তাদের সে আইটিআই সার্টিফিকেটও ইনভ্যালিড হবে, এবং তারা কিন্তু কোনো অবস্থাতেই অ্যাপ্রেন্টিসশিপে যেতে পারবে না। অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে পরে প্রথমে হচ্ছে আপনাকে সেই স্টুডেন্টকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মধ্যে দিয়ে, ন্যাপস পোর্টালের মধ্যে দিয়ে রেজিস্টার হতে হবে। এবং এই যে পরীক্ষা যেটা, যে সার্টিফিকেটটা হয় যেটা আপনি বললেন, সেটা এই পরীক্ষার মাধ্যমে তাদের অ্যাসেসমেন্ট হয়, সেটাতে পাশ করার পরে তারা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা পাচ্ছে। এবার এটা এমন কিছু কঠিন পরীক্ষা হয় না, পাস সবাই করে যায় এমন কিছু নয়। এখানে এটা বলার আছে সেটা হচ্ছে যে এখানে একটা অদ্ভুত জিনিস আছে যেটা অনেকে জানে না, যে যারা অ্যাপ্রেন্টিসশিপে খুব ভালো নাম্বার পায় তারা কিন্তু সরাসরি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাত থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা বিশেষত আমাদের বেঙ্গলে তো জানেই না বলতে গেলে পরে, অনেক জায়গায় জানে, দক্ষিণবঙ্গে জানে, উত্তরবঙ্গে এটা একেবারেই জানে না, যে সরাসরি কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাত থেকে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে। এবং শুধু তাই নয়, অ্যাপ্রেন্টিসশিপ করা মানে যে শুধুমাত্র যে ভারতবর্ষে সেটা সীমিত সেটা নয়। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করার পরে তারা কিন্তু তার গুরুত্বটা কিন্তু সারা বিশ্বে সেই মানটা পাচ্ছে। বিশেষত জাপান কিন্তু এই মুহূর্তে একটা পলিসি নিয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষের আইটিআই পাস করা ছেলেমেয়েদেরকে তারা সব থেকে বেশি হায়ার করছে। এবং সেখানে কিন্তু তারা কিন্তু এই ন্যাপসটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, যে যদি কারোর ন্যাপস মানে অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে জাপানের কোম্পানিগুলোতে। তাহলে এটা কিন্তু একটা নতুন দিক খুলে দিয়েছে অবশ্যই। এবং এখানে আমরা স্টুডেন্টদের জন্য অবশ্যই, এবং এখানে মানে একটা নাম বলি, সেটা ফুজি ফিল্মটা সবাই জানে যে ওটা হচ্ছে সাধারণত আমরা জানি ক্যামেরার ক্ষেত্রে না, ফুজি ফিল্ম একটি ইলেকট্রনিক্স কোম্পানি, এটা আমরা জানি, এটা জাপানিজ কোম্পানি। হন্ডা, মিৎসুবিশি আমরা জানি, হ্যাঁ মিৎসুবিশি আমরা পেন্সিল ইউজ করি বা পেন একটা সময় বেরোতো, কিন্তু অ্যাকচুয়ালি মিৎসুবিশি এটি ইলেকট্রিক্যাল কোম্পানি। এবং জাপানে জানেন তো, যে জাপানে আইএনআর আইটিআই পাস করার পরে একটি ছেলে বা মেয়ে তারা 1,20,000 থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত আইএনআরে স্যালারি পাচ্ছে প্রত্যেক মাসে। আচ্ছা, যারা অ্যাপ্রেন্টিসশিপ পাস করেছে তারা বৃত্তি কত করে পাচ্ছে? অ্যাপ্রেন্টিসশিপ পাস করার পরে যে রুলটা পরে হয় 2019-এ, যে রুলটাকে আবার ভারত সরকার চেঞ্জ করে, তার আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ চলে এসছে। প্রথমত ক্যাটাগরি চলে আসছে যে স্কুল পাস আউট, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 9, এদেরও কিন্তু বৃত্তিমূলক শিক্ষার একটা দিক রয়েছে, যেটা হচ্ছে আপনার MES, PBSSD এর মধ্যে রয়েছে। সেটার ক্ষেত্রে 5,000 টাকা পার মান্থ পায় প্রত্যেক মাসে। ক্লাস 10 যারা হচ্ছে, ক্লাস 12 যারা হচ্ছে, তারা 6,000 এবং 7,000 টাকা প্রত্যেক মাসে পাচ্ছে। এবং যারা NTC সার্টিফিকেট মানে ন্যাশনাল স্টেট সার্টিফিকেট হোল্ডার যারা হচ্ছে, তারা পাচ্ছে 7,000 টাকা। যারা টেকনিশিয়ান, ভোকেশনাল অ্যাপ্রেন্টিসশিপ অথবা ডিপ্লোমা স্টুডেন্ট, তারা 7,000 পাচ্ছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, তারা NCVTর ক্ষেত্রে ডিগ্রি ইনস্টিটিউশন, তারা 8,000 পাচ্ছে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ যারা, তারা পাচ্ছে 9,000 টাকা করে প্রত্যেক মাসে। 1 বছরের ট্রেনিংটা হয়, প্রত্যেক মাসে তারা এই ক্যাটাগরিতে পায় যে এই 5,000 থেকে 9,000 টাকা তাদের প্রত্যেক মাসে তাদের হাতে ঢোকে। এর বাইরে যেটা থাকে যে তাদের ডিউটি আওয়ার্স একটা থাকে সেখানে, যে 8 ঘন্টা বা 10 ঘন্টা, তার বাইরে যদি হয় সেক্ষেত্রে তারা খুব সম্ভবত 15 টাকা করে পার আওয়ার তারা কিন্তু সেটার এক্সট্রা স্টাইপেন্ডটা পেয়ে যায়। আচ্ছা, মহিলা এবং অন্ধদের জন্য কোনো সুযোগ সুবিধা রয়েছে কি?
আমি একটা খুব পরিচিত নাম বলি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ নরেন্দ্রপুর। এখানে কিন্তু কেবলমাত্র অন্ধদের জন্য কোর্স করানো হয় এবং সেটা অনলি ফর ছেলেদের জন্য। সেখানে কিন্তু অন্ধরা করছে এবং তাদেরও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ রয়েছে। এবং মহিলাদের জন্য খুব মানে এই মুহূর্তে আমার যে নামটা মনে সেটা হচ্ছে কৃষ্ণনগরের বিশপ মরো আইটিআই। সেখানে সিভিং টেকনোলজি রয়েছে, যেখানে 1 বছরের। এবং এই জায়গাটা একটু উল্লেখ করে দেওয়ার খুব দরকার যে বিভিন্ন যে সরকারি ক্ষেত্রগুলোতে যে এনগেজমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই এনটিসি সার্টিফাইড সিভিং টেকনোলজি অ্যাপ্লিকেবল। এটা অনেকের এটা মনে রাখার দরকার আছে, সেটা মহিলাদের জন্য রয়েছে। আমরা আসরের একেবারে শেষে পৌঁছে গেছি। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম এই বিষয় নিয়ে বুদ্ধদেববাবু আমাদের অনেক তথ্য দিলেন। আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন, যারা এখনও এই আইটিআইকে সেভাবে হয়তো গুরুত্ব দেন না, বা তাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনার কি বার্তা? শ্রোতা বন্ধুদের এটাই অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আইটিআই এডুকেশনের জন্য উদ্বুদ্ধ করুন। তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা নিজেরা জানুন। প্রয়োজনে কলেজে আসুন, প্রত্যেকটি আইটিআই কলেজের প্রিন্সিপাল এবং টিচারদের সাথে দেখা করুন। এমনি ঘুরতে আসুন। আজকে আমার কলেজ ঘোষপুকুরে রয়েছে, সেখানে আপনারা এমনি আসুন, দেখে যান, ধারণাটা নিন, বুঝুন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমটা কি। সেটা নেটে অ্যাপ্রেন্টিসশিপ দিলে পরেই আপনারা সেটা পেয়ে যাবেন। আপনারা গভর্নমেন্টের সাইটটাকে ফলো করুন, সেখানে নিয়মাবলীগুলোকে দেখুন, সেখানে স্টাইফেন দেখুন, লোকের কথায় নয়, সেখানে আপনারা ডাটাটাকে দেখুন, তার উপরে জানুন। তাহলে পরে আপনারা কিন্তু জিনিসটা সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হবেন। আপনাদের ছেলেমেয়েদেরকে এই জন্যে আমি বারবার করে সবাইকে অনুরোধ করব যে আপনারা স্কিল ট্রেনিংয়ের জন্য ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করুন। তার কারণ এই ক্ষেত্রে তাদের চাকরির সুযোগ অনেক অনেক বেশি, তাদের ডেভেলপমেন্টের সুযোগ অনেক অনেক বেশি, এবং তাদের বাদবাকি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো অনেক অনেক বেশি। সুতরাং এই জায়গাটাতে আপনারা একটু নিজেদের ধারণাগুলোকে চেঞ্জ করুন। আপনারা একটু চিন্তাধারা বাইরে গিয়ে দেখুন। অন্যান্য দেশ এই জন্যই এগিয়ে গিয়েছে, তার কারণ তারা কিন্তু এই সেক্টরটাকে অনেক অনেক বেশি ডেভেলপ করতে পেরেছিল বলে। আমরা এখন ভাবছি আজকে 2020 নিউ এডুকেশন পলিসি, কোভিড আমাদেরকে এটা চিনিয়ে দিয়েছে যে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, সেটার বাইরে আমাদের এই শিক্ষাটার খুব দরকার। তার কারণ যদি আবার আরেকটি এরকম ধরনের কোনো মহামারী হয়, সেখানে কিন্তু বেঁচে থাকতে গেলে পরে এই শিক্ষাটাই কাজে লাগবে। অতএব নিজেকে আগে আত্মনির্ভর হতে হবে। এই যে আত্মনির্ভর ভারত যে কথাটা হচ্ছে, এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা কিন্তু আমাদের কথা, আমাদের বাণী এবং আমাদের শব্দ হওয়া উচিত যে আমাদেরকে আগে নিজেদের রিসোর্সটাকে নিজেদেরকে তৈরি করতে হবে। তার জন্য সরকার থেকে যাবতীয় সুযোগ সুবিধে যা যা দিচ্ছে সেই জায়গাটাকে শুধু দরকার একটুখানি আপনাদের সহযোগিতা, দরকার একটুখানি এসে কথা বলা, দরকার একটুখানি সাহস নিয়ে নিজের ছেলেমেয়েদেরকে না তোরা বাইরে যা। আজকে একটু তামিলনাড়ু, কেরালা, কোয়েম্বাটুর এই জায়গাগুলো দেখুন, আজকে ব্যাঙ্গালোর দেখুন যে কোথায় উন্নতি হচ্ছে। আপনারাও সেই জায়গাটাকে আপনারা তৈরি করবেন। আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে যদি উদ্বুদ্ধ না করেন, যদি সাপোর্ট না দেন, তাহলে আপনাদের ছেলেমেয়েরা কিন্তু বুঝলেও সেটা এগোতে পারবে না। আগে দরকার আপনাদেরকে নিজের জায়গাটাকে তৈরি করে নিয়ে আসা। তাহলে পরেই কিন্তু আজকে আপনারা যদি সেটার জন্য এগিয়ে আসেন, আপনাদের ছেলেমেয়েদেরকে একটু কষ্ট করতে দেন, তাহলে তারপরে জেনারেশন কিন্তু খুব ভালোভাবে থাকবে। ঠিক। আজ আসলে এই কারিগরি শিক্ষা এবং এনএপিএস অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম এই বিষয় নিয়ে কিন্তু অনেকটাই ধারণা হলো আমাদের। আপনারা যারা এখনও এই বিষয়টা সম্পর্কে জানেন না বা আগ্রহী, তারা কিন্তু অবশ্যই যে কোনো আইটিআই প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে যোগাযোগ অবশ্যই করবেন। এতে কিন্তু আমাদের যারা যুব সমাজ রয়েছে তাদের কিন্তু এই যে বেকার সমস্যা, সেটা থেকে কিন্তু অনেকটাই তারা সমস্যার সমাধান করতে পারবে। বুদ্ধদেববাবু, আমাদের গ্রামেগঞ্জের আসরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম এই বিষয় নিয়েই ছিল আলোচনা। আলোচনায় অংশ নিয়েছিলেন বুদ্ধদেব বিশ্বাস, ইনি অধ্যক্ষ এবং বিশপ প্রতিনিধি, রাফাইল শিল্প প্রশিক্ষণ কেন্দ্র, শিলিগুড়ি। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।